হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা কিউএনএ ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওটাতে তোমরা যেগুলো কমেন্টে লিখেছিলে, যেগুলো জানতে চেয়েছিলে, তার উপরে বেস করেই এই কিউএনএ ভিডিওটা হবে এবং সেখান থেকে আমরা বেশ কয়েকটা টপিকে কথা বলবো। কি কি টপিক সেগুলো আমি একটু এখানে লিখে রেখেছি। তো চলো একবার একটু বলে দিই। যেমন ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাস রিলেটেড যা যা কোশ্চেন লাস্ট ভিডিওটাতে ছিল, মানে ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাস রিলেটেডই ভিডিওটা ছিল, তার ব্যাচ বা ফাউন্ডেশন কোর্স রিলেটেড কোশ্চেন এসেছিল, বুক লিস্ট, স্ট্র্যাটেজি, তারপরে ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস, এগুলো রিলেটেডও অনেক কোশ্চেন এসেছিল। আমি সামনে সমস্ত স্ক্রিনশট গুলো তুলে রেখেছি এই ফোনটাতে। তো তোমাদের একটা একটা করে কোশ্চেন গুলো আমি অ্যাড্রেস করছি। এটা কিউএনএ পার্ট 1। আরো একটা লাস্ট এর আগে একটা ভিডিও ছিল, যেটা এর আগের ভিডিওটার আগে ছিল। তো সেই ভিডিওটাতেও অনেকগুলো কোশ্চেন এসেছিল। প্রায় আমার কাছে এখানে 20টার মতো স্ক্রিনশট তোলা রয়েছে, যার ভেতর অনেক কোশ্চেন রয়েছে। তো একটা কিউএনএ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এটা কিউএনএ পার্ট 1। এরপরে আরেকটা ভিডিও আসবে কিউএনএ পার্ট 2। সেখানেও তোমরা যে কোশ্চেন গুলো করেছো সেগুলো আমি অ্যাড্রেস করে দেবো। তো চলো স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন থেকে। দেবস্মিতা গুপ্ত লিখেছিল, আচ্ছা দিদি, বলছি এখন তো নতুন সিলেবাস এসেছে, সব সাবজেক্টের বুক লিস্ট যদি দিতে তাহলে খুব ভালো হতো। 100 বার নিশ্চয়ই দেবো, কারণ আগে যে বুক লিস্টটা দেওয়া ছিল আজ থেকে প্রায় 5 মাস আগে, 5-6 মাস আগেই বোধহয় অক্টোবর মাসেও নিউ সিলেবাসের উপর বেস করে আমি বুক লিস্ট দিয়েছিলাম। বাট তখন নিউ সিলেবাস তো কনফার্ম ছিল না। তো সেখানে সিস্যাট পেপার বা হচ্ছে ওই এথিক্স পেপার এগুলো কিছু দেওয়া ছিল না। তখন সেখানে ম্যাথ রিজনিং ছিল, প্লাস ওখানে এখন নতুন নতুন অনেক টপিক অ্যাড হয়েছে। তো অবশ্যই আমি একটা সিলেবাসের কম্পারিজন ভিডিও দেবো, তার সাথে বুক লিস্টের ভিডিও দেবো। একটু ওয়েট করো, এই সপ্তাহটা মানে মানডে থেকে নেক্সট সপ্তাহ যেটা স্টার্ট হচ্ছে, তো সেখানে নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, তার ভেতরেই থাকবে। তারপরে রিম্পা মন্ডল লিখেছিলে, এনআর ব্যাচ কেউ নিয়েছো, নিলে একটু জানিও কতটা ভোট দিই। যার ভেতর আচ্ছা, প্রথমত হচ্ছে দেবস্মিতা গুপ্ত যার কমেন্টটা বললাম, ওই অ্যাকচুয়ালি ও আমার ব্যাচেরই স্টুডেন্ট। এছাড়া তোমরা পূজা চক্রবর্তী এডুকেশন যে গ্রুপটা রয়েছে সেখানে গিয়েও জিজ্ঞাসা করতে পারো। ব্যাচের স্টুডেন্টরা ওখানে ওই গ্রুপেও অনেকে আছে, তারাও কেউ না কেউ রিপ্লাই দিয়ে দেবে। এছাড়া ডেমো ক্লাসের লাইভ সেকশনে যে আমার চ্যানেলে যে লাইভ সেকশনটা আছে, ওখানে ডেমো ক্লাস আছে। ওখান থেকে সমস্ত টপিকেরই মোটামুটি ডেমো ক্লাস থাকে, ঠিক আছে? আর একটু ওয়েট করো ভিডিও শেষ অবধি, আরো একটা সলিউশন আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ওখান থেকে ডেমো ক্লাস দেখে নিতে পারো। স্টুডেন্টদের ফিডব্যাকও পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে কিছু। আমি জেনারেলি খুব একটা স্টুডেন্টদের কাছে ফিডব্যাক খুব একটা জানতে চাই না, যদি কেউ স্টুডেন্টরা নিজে থেকে যেচে দেয় তাহলেই নেই। এবার যদি অবশ্যই স্টুডেন্টরা, তোমরা যদি নতুন স্টুডেন্টরা চাও, আমি 100 বার মানে চাইতেই পারি, ওরা বললে অবশ্যই দেবে। বাট আমি কখনো ওদের কাছে বলিনি যে তোমরা পড়ছো যারা ফিডব্যাক দিও বা কিছু সেরকম, কারণ আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকে যা পড়াই সেগুলো ইউটিউবে ফ্রিতেই দেওয়া থাকে। ইভেন যোগা ক্লাসের যেগুলো যোগাতে শেখাই তোমাদের অন্য চ্যানেলটাতে, সেটাও আমি ফ্রিতে প্রচুর ডেমো ক্লাস দিই। একটা দুটো নয়, অনেক, মানে কম করে 50-60টা 100টার বেশি ডেমো ক্লাস থাকে। তো আমি যেহেতু যেরকমটা করাই সেরকমটা আমি ইউটিউবে পাবলিক প্ল্যাটফর্মেই দেই। তো যাদের পছন্দ হয় তারাই জয়েন করে। তো যদি তোমার জয়েন করার ইচ্ছে থাকে, তুমি অতি অবশ্যই ভিডিও দেখে বা ফিডব্যাক পড়ে তারপরেই জয়েন করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে সুদেব পাল লিখেছিল, দিদি আমার এজ 28+, আমার কি ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করা উচিত, প্লিজ বলবেন। হ্যাঁ, 28 বছর বয়স, তো হাতে তোমার কাছে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তোমার কাছে 4 বছর সময় আছে এবং 4টে অ্যাটেম্প তুমি দিতে পারবে। 6টা অ্যাটেম্প তো দেওয়া যায়, বাট যেহেতু তোমার বছরই রয়েছে 4টে, তো 4টে অ্যাটেম্পই তুমি দিতে পারবে। যদি ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে, যদি এরকম হয় যে তুমি অলরেডি আর্ন করো এবং তোমার কোনো অসুবিধা নেই, তুমি পারবে চালাতে, তাহলে অবশ্যই করতে পারো। যদি এরকম হয় তুমি 28 বছর বয়সেও এখনো সম্পূর্ণভাবে বাবা মায়ের ওপর নিজের খরচের জন্য নির্ভরশীল, তো সেক্ষেত্রে আমি বলবো আগে একটা ব্যাকআপ স্ট্রং করে নাও, তারপর যদি ইচ্ছে থাকে অবশ্যই শুরু করতে পারো। আর যদি তোমার ব্যাকগ্রাউন্ড স্কুল লাইফে, কলেজ লাইফে তুমি যদি অত্যন্ত পড়াশোনায় ভালো থেকে থাকো, বা তোমার নিজেরও যদি ইউপিএসসি সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকে, সমস্ত কিছু দেখে ভাবনা চিন্তা করে বিচার করে তারপরেই শুরু করা উচিত। কারণ যেহেতু এজ অনেকটা বেশি বলছো প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে হাতে সময়ও কম, প্লাস তার সাথে হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি, সেফটি আছে কিনা, ব্যাকআপ প্ল্যান স্ট্রং কিনা, এগুলো ভাবনা চিন্তা করে মাথায় রেখে যদি থাকে তবেই তুমি স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো বাড়ির লোক সাপোর্টিভ, তারা তোমাকে 4 বছরের জন্য সাপোর্ট করবে, তুমি 28 থেকে 32 অব্দি পড়তে পারবে, তারপর হলে হবে, না হলে তুমি অন্য কিছু ব্যাকআপ ভাববে। যদি সেরকম ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে তুমি নিশ্চিন্তে অবশ্যই স্টার্ট করতে পারো। এরপরের কোশ্চেন হচ্ছে সাগরিকা ভট্টাচার্য লিখেছিলে, ম্যাম নিউ সিলেবাস ফলো করে কোনো ফাউন্ডেশন ব্যাচ আসবে ফর ডব্লিউবিসিএস, আর সেই কোর্স করে আমরা ইউপিএসসি তে বসতে পারবো, প্লিজ রিপ্লাই। এই ব্যাচটা একটা তো প্রথমত অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাসেই। তো যারা জানো তো তারা জানবে, মানে অলরেডি যারা পুরনো স্টুডেন্ট তারা তো অবশ্যই জানো, বা যারা আগে থাকতেই ফলো করো তারা তো জানবে যে জানুয়ারি মাসে অলরেডি আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। পরের যে ব্যাচটা সেটা স্টার্ট হচ্ছে জুন মাসে, জুনের ওই প্রথম সপ্তাহ ধরে রাখো, 4-5 তারিখের পর থেকে একটা নতুন ব্যাচ স্টার্ট হবে। 2-4 দিনের মধ্যে আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেবো, কারণ লাস্ট অনেক বলতে পারো 1-1.5 মাস ধরেই যারা জানুয়ারির ব্যাচে ভর্তি হতে পারেনি, লাস্ট 1-1.5 মাসে কম করেও প্রত্যেক দিন 4টে 5টা 10টা করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে নতুন ব্যাচে
ভর্তি হতে চাই কবে থেকে শুরু হবে। তো পুরোনো ব্যাচ যেটা জানুয়ারিতে শুরু হয়ে গেছে ওটা অলরেডি 4 মাস কমপ্লিট, 5 মাসে পড়ে গেছে। তো এখন ওই ব্যাচে ভর্তি হয়ে খুব একটা কোনো লাভ হবে না, বিকজ অলরেডি ব্যাচ অনেকটা এগিয়ে গেছে। তো ওই ব্যাচটাও সেম ছিল, নতুন সিলেবাসের ওপর বেস করেই ছিল। ঠিক আছে, তো ইভেন আমার সমস্ত ব্যাচ, যত ব্যাচ আমি পড়াই 2019 সাল থেকে, সবই ইউপিএসসির ওপর বেস করেই হয়। যেহেতু ইউপিএসসি সিলেবাস কভার করলে ওর ভেতর অটোমেটিক্যালি ডব্লিউবিসিএস এর সিলেবাস কভার হয়ে যেত, সেহেতু অসুবিধা হতো না কখনোই। বাট এখন তো আরোই অসুবিধা হবে না, বিকজ এখন দুটো সিলেবাসই সেম হয়ে গেছে। তো আমাদের ইউপিএসসি মেন্সেরও আলাদা ব্যাচ থাকে, ফাউন্ডেশন কোর্সেরও ব্যাচ থাকে, মেন্সের ব্যাচের ক্লাসও চলছিল। দুদিন আগে আমি কিছু ডেমো ক্লাস, অবশ্যই তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই পাবলিক করব, এগুলো আমাদের আনলিস্টেড ক্লাস হয়েই থাকে। এছাড়া গুগল মিটে ডাউট ক্লিয়ারিং সেশন আজকে রাতেও আছে, সেটাও আমি অবশ্যই পাবলিক ভাবে শেয়ার করব। তোমরা সেখান থেকে যার যা ডাউট থাকবে অ্যাড্রেস করে নিতে পারবে, দেখতে পারবে। তো অবশ্যই ব্যাচ হবে, জুন মাস থেকে হবে, এই মে মাস থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আমি 2-4 দিনের মধ্যেই, হয়তো কালকেই শুট করে সোমবারই হয়তো ভিডিওটা দিয়ে দেবো। তো তোমরা যারা জয়েন করতে চাইবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। দেন ওখান থেকে সমস্ত প্রসিডিং ভিডিওটাতে বলাই থাকবে, সেটা দেখেই ভর্তি হতে পারবে। আর সেই কোর্স করে আমরা ইউপিএসসি তে বসতে পারবো 100 বার, বিকজ ওই সিলেবাস গুলো আমি ইউপিএসসি সিলেবাসই কভার করাই। আমার ব্যাচে যারা অলরেডি পড়ো বা পড়েছে বা ডেমো ক্লাস যারা দেখেছো, যে কোনো ব্যাচে যখন স্টার্ট হয়, যেদিন যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমি সেটা অবধি পাবলিকলি লাইভ করি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি পাবলিকলি লাইভ করে থাকি, ম্যাক্সিমাম মাসে 1-2 করে ক্লাস তো আমি অবভিয়াসলি করেই থাকি। তো সেখানে যদি দেখো তাহলে দেখতে পাবে আমরা ইউপিএসসি সিলেবাসটাই কভার করাই। এবার এখন তো আরোই সহজ হয়ে গেল, বিকজ ইউপিএসসি সিলেবাস কভার করলে এমনি ডব্লিউবিসিএস কভার হয়ে যাচ্ছে। তো এটা আমার কাছে নতুন নয়, কারণ আমি ইউপিএসসির জন্যই পড়িয়ে থাকি আজ 2019 সাল থেকে। তো যার ভেতর ডব্লিউবিসিএস অটোমেটিক ইনক্লুড হয়ে যেত, এখন আরো সুবিধা হয়ে গেল, বিকজ এখন আরো একটা সিলেবাস কমপ্লিট করালে তোমরা দুটো এক্সামে খুব ভালোভাবে বসতে পারবে। এরপরে কোশ্চেন করেছিল টেকনো ওয়ার্ল্ড, বাজে সিলেবাস হলো, ম্যাথ জিআই জেনারেল সায়েন্স বাদ ফ্রম মেন্স। জেনারেল সায়েন্স বাদ হয়েছে, টেকনোলজি পোর্শনটা রয়েছে, টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকের যে পোর্শনটা সেটা করেছে। ম্যাথ জিআই বাদ হয়েছে, এটাতে অবশ্যই হয়তো প্রিলিমসে বাদ হয়েছে, এটা মনে হচ্ছে বাজে, বাট মেন্সে বাদ হয়েছে, বাট প্রিলিমসে আবার অ্যাড হয়েছে। প্রিলিমসে যেহেতু সিস্যাট পেপারটা অনেকটা টাফ হয়ে গেল, একটা 200 নাম্বারের এক্সট্রা গোটা পেপার অ্যাড হয়ে গেছে, যেটা আগে কিন্তু ছিল না। আগে কিন্তু প্রিলিমসে থাকতো না, প্রিলিমসে মাত্র 25 নাম্বারের থাকতো, তো যেটা মেন্সে থাকতো। তো এখন মেন্স থেকে সরিয়ে সেটা প্রিলিমসে করে দেওয়া হয়েছে, কোয়ালিফাইং করে দেওয়া হয়েছে। তো যেটা বাজে, হয়তো এক একজনের ক্ষেত্রে বাজে, যারা অনেক বছর ধরে প্রিপারেশন করছে তাদের ক্ষেত্রে 100 বার সেটা ডিসঅ্যাডভান্টেজই হবে, বিকজ এত বছর একরকম একটা প্যাটার্নে পড়াশোনা করে নতুন করে সেটার সাথে আবার কোপ আপ করা সত্যি ডিফিকাল্ট। কিন্তু যারা একদম ফ্রেশ স্টুডেন্ট, নতুন শুরু করছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেটা হেল্পফুল হবে। এরপরে সুমনা ক্রিয়েশন, সুমাইতা ক্রিয়েশন লিখেছিল, স্ট্র্যাটেজি বানিয়ে দাও দিদি, 100 বার দেবো, একটু অপেক্ষা করো, 2-4 দিনে, এই সপ্তাহটা মানে এই সোমবার থেকে শুরু করে নেক্সট যে সপ্তাহটা আসছে, এর মধ্যে বুকলি স্ট্র্যাটেজি ভিডিও সব চলে আসবে, ডেমো ক্লাস সমস্তটা দিয়ে দেবো। এরপরে অনন্যা দে কমেন্ট লিখেছিল, দিদি আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইছি। 1 নাম্বার কোশ্চেন, ডব্লিউবিসিএস নিউ রুলস অনুযায়ী আমি কম্পালসারি জিএস পেপার বাংলায় লিখতে চাই এবং অপশনাল পেপার ইংরেজিতে লিখতে চাই, এটা কি করতে পারবো? খুব সম্ভবত পারবে, কারণ এটাই ইউপিএসসিতেও থাকে, ইউপিএসসিতেও এই অপশনটা থাকে। কেউ চাইলে অপশনাল পেপারটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে, মানে নিজের মাতৃভাষায়, এবং বাকি জিএস পেপার গুলো ইংলিশে লিখতে পারে। এটা আমি ইউপিএসসি ডব্লিউবিসিএস দুটো জায়গাতেই থাকে, বাট আজ অব্দি কেউ এভাবে লিখেছে কিনা, লিখে পাস করেছে কিনা সেটা আমার জানা নেই। মানে এরকম কোনো টপারের ভিডিও আমি আজ অব্দি দেখিনি যে যারা জিএস একরকম ল্যাঙ্গুয়েজে লিখেছে, অপশনাল আর এক রকম ল্যাঙ্গুয়েজে লিখেছে। জেনারেলি কেউ সেটা করে না, ঠিক আছে, তাতে প্রিপারেশনে একটু প্রবলেম হয়, কপি ইভ্যালুয়েশনে প্রবলেম হয়। তো সেই কারণে সবাই হয়তো অপশন থাকলেও অনেকে করে না। আমি কখনো আজ অব্দি কাউকে শুনিনি বা দেখিনি কোনো টপারকে যে তারা করেছে, বাট আমার যতদূর ধারণা করা যায়। 2 নম্বরে, আর দিদি এথিক্স পেপার জিএস পেপার 4 এবং ইন্ডিয়ান সোসাইটি জিএস পেপার 3 এসবের ভালো ভালো ইংরেজি বই রয়েছে, কিন্তু বাংলায় বইয়ের যথেষ্ট অভাব রয়েছে। তো আমি কি পুরোপুরি ইংরেজিতে শিফট হয়ে যাব নাকি বাংলা ভাষায় লিখবো? অসুবিধা হচ্ছে এটাই যে বাজারে যথেষ্ট বইয়ের অভাব রয়েছে বাংলা ভাষায়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু, যে বাংলা ভাষায় বই নেই, সত্যিই নেই। এখন অব্দি আমরাও আমি যে ব্যাচে পড়াই সেটাও আমরা ইংলিশ ভার্সনেই পড়িয়ে থাকি। বিশ্বাস করো, আমার কাছে যদি একজন ভালো ট্রান্সলেটার থাকতো, আমার কাছে ইংলিশ ভার্সনের ভীষণ ভালো ভালো কোয়ালিটির নোট আছে, বই আছে, যেগুলো দিয়ে আমি ইউপিএসসি তে স্টুডেন্টদের পড়িয়ে থাকি। এবং আমিও যে নোটগুলো দিই, স্টুডেন্টরা খুব ভালোভাবে পড়ে। তোমরা অনেকে, বহু ছেলে মেয়ে আছে কিনেছে, পড়েছে, বাট বিশ্বাস করো আমার কাছে কোনো ট্রান্সলেটারও নেই, আমার কাছে সেই পরিমাণ পুঁজিও নেই যে আমি তাকে সেই পরিমাণ টাকা দিয়ে, স্যালারি দিয়ে বলবো যে সেই জিনিসগুলোকে ট্রান্সলেট করে একটা বাংলা ভার্সনের বই বার করে দিতে পারে। তো যদি আমার, যেহেতু এটা আমার প্রাইভেট ব্যাচের মতো, যদি এটা প্রপার কোচিং সেট আপ থাকতো, আমার অনেক ইচ্ছে আছে, স্বপ্ন আছে, বাট বিষয়টা হয়ে গেছে স্বপ্ন ইচ্ছে থাকলেই তো হবে না, পয়সারও দরকার হয়। তো বাস্তবভাবে সেটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি এটাকে প্রপার কোচিং ফরম্যাটও দিতে পারি না, বা প্রপার ওয়েতে এগুলোকে বাংলায় ট্রান্সলেট করে বই বার করা সেটাও হয়ে ওঠে না। বাট বিশ্বাস করো আমার ভীষণভাবে ইচ্ছে আছে, এখন যেহেতু সিলেবাস সেম হয়ে গেছে, যদি আমরা বাংলা ভার্সনের বই সবকটার বার করতে পারি, তাহলে
এই বইগুলো পড়ে ছেলেমেয়েরা WBCS UPSC দুটো জায়গাতেই ভালো রেজাল্ট করতে পারবে। তো যতদিন না সেটা হচ্ছে আমাদের তো ইংলিশ ভার্সানেই পড়তে হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু যে এথিক্সের বাংলা ভার্সনের বই আমার অন্তত জানা নেই। সোশ্যাল ইস্যুর হয়তো কিছু পেতে পারো, যারা সোশিওলজি অপশনাল পড়ছে তাদের কাছে হয়তো পেয়ে যাবে, কারণ সোশিওলজি অপশনাল অনেকেই বাংলা ভার্সনে পড়ে, তো তাদের কাছে হয়তো সোশ্যাল ইস্যু বা সোসাইটির কিছু নোটস হয়তো বাংলায় পেয়ে যাবে, বা গুগলে যদি সার্চ করো, অথবা যেটুকু আমার নলেজে আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে অনেক সময় ইংলিশ লিখে ট্রান্সলেশন মানে দিয়ে বাংলায় ট্রান্সলেশন দিলে হয়তো চলে আসে। হয়তো আমি চ্যাট জিপিটি কখনো ইউজ করিনি, বাট আমি শুনেছি ওখানে ইংলিশটা লিখে দিলে বাংলা ট্রান্সলেশন হয়ে যায়, বাংলা লিখে দিলে ইংলিশ ট্রান্সলেশন হয়ে যায়। তো এগুলো কি বলতো সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ, টাইম সাপেক্ষ ব্যাপার, যেটা হাতে সেই পরিমাণ সময়, অর্থ এবং ধৈর্য সবকটাই থাকতে লাগবে। যদি তোমার কাছে থাকে তুমি 100 বার করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট টু বি অনেস্ট, আমার সত্যি বাংলা ভার্সনের বুক লিস্ট জানা নেই। যদি জানা থাকতো আমি নিশ্চয়ই বলতাম। ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স এই বইগুলো সবাই জানে, এগুলো খুব কমন। বাট এর বাইরেও অনেক ছোট ছোট সাব টপিক থাকে ইউপিএসসি সিলেবাসে, যেটা এখন WBCS এও এসে গেছে। তো এই ছোট ছোট সাব টপিক গুলো কোথা থেকে পাবে? এই ছোট সাব টপিক গুলোর প্লাস হচ্ছে কপি ইভ্যালুয়েশন। কপি ইভ্যালুয়েশনও বাংলা ভার্সনে খুব অসুবিধা হয়। এখানে কলকাতাতে যে কোচিং ইনস্টিটিউট গুলো রয়েছে তারা অব্দি ইংলিশ ভার্সনে পড়াশোনা করায়, তারা অব্দি ইংলিশ ভার্সনে কপি ইভ্যালুয়েট করে, যে বড় কোচিং গুলো রয়েছে যাদের থেকে মক টেস্ট অন্তত অনেক ছেলেমেয়েরা দেয়। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রেও অনেকটা গাইডেন্সের প্রবলেম হয়। তো যতদিন না, হয়তো অবশ্যই হবে, কারণ যেহেতু সবে 2025 সালে সিলেবাসটা বদলেছে, হয়তো 4-5 বছর বাদে সিচুয়েশন অনেক বদলে যাবে। 4-5 বছর বাদে কলকাতাতেই অনেক ভালো ভালো ইনস্টিটিউট হয়তো বাংলা ভার্সনে পড়াবে, যেহেতু তারা অ্যাভেলেবেল পাচ্ছে সমস্ত কিছু সেই কারণে। কিন্তু যেহেতু সবে জিনিসটা হয়েছে, একটু ধৈর্য রাখতে হবে আমাদেরকে। যতদিন না সেটা হচ্ছে, নিজেদের ইংলিশটাকে ইমপ্রুভ করাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ যেহেতু ইংলিশের একটা এসে পেপারও লিখতে হবে, একটা এসে পেপার রয়েছে না WBCS সিলেবাসে, যেটা আমাদের সম্পূর্ণ 250 নম্বরের পেপার ইংলিশে লিখতে হবে। তো ওই ইংলিশটা আমরা কিভাবে পারবো যদি আমরা ইংলিশ ইমপ্রুভমেন্ট না করি? আর যদি ইংলিশটাকে ইমপ্রুভ করি তাহলে আমাদের ওভারঅল সমস্ত পেপারেই হেল্প করবে, ইভেন সার্ভিস লাইন ক্ষেত্রেও হেল্প করবে, সার্ভিসেও। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। সুমন মিস্ত্রি, প্লিজ টেল মি দ্য নেম অফ আ গুড বুক ফর জিকে বেঙ্গলি ভার্সন। বেঙ্গলি ভার্সনের জিকে এর ভালো বাংলা ভার্সনের বই তরুণ কুমার গোয়েল বোধহয় থাকতে পারে, আর লুসেন্ট তো ইংলিশ ভার্সন। তরুণ কুমার গোয়েলের বোধহয় খুব সম্ভবত বাংলাও একটা আছে, ইংলিশও একটা আছে। আমি বহু বছর আগে 2017 সালে একটা বই কিনেছিলাম তরুণ কুমার গোয়েলের বাংলা ভার্সনের, একবার খোঁজ নিয়ে দেখো মার্কেটে এখনো আছে কিনা। বা তুলসী পাবলিকেশনেরও কিছু বই হয়তো পেতে পারো, বাট আমি শিওর নই, কারণ অনেক বছর আগে 2017 সালে আমি এগুলোর নাম টুকটাক শুনেছিলাম। আচ্ছা, এরপরে মৌসুমী হালদার লিখেছিলে, ম্যাম এসে কি মেন্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখতে হবে? হ্যাঁ, পেপারটার নামই তো ইংলিশ এসে, ওটা সম্পূর্ণ ইংলিশেই লিখতে হবে। ওই পেপারটা আমি এর আগের দিনও একজন কমেন্ট আমাকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেছিল, দিদি ওই পেপারটাকে আমরা বাংলায় লিখতে পারি? না, যদি বাংলায় লেখা দিত তাহলে পেপারটার নাম ইংলিশ এসে দিত না। ওটার নাম ইংলিশ এসে, মানে হচ্ছে ওখানে যে এসেটা লিখতে হবে, ওই এসেগুলো তোমাদের ইংলিশেই লিখতে হবে। এবং লেখাও রয়েছে নোটিফিকেশনে, নতুন নোটিফিকেশনে লেখাই রয়েছে যে ওই পেপারটা বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে ইংলিশ বেঙ্গলি অপশন চয়েস রয়েছে। বাট ওই পেপারটা এক্সক্লুসিভলি শুধুমাত্র আমাদেরকে ইংলিশেই লিখতে হবে। এরপর আসে সৃজন দে, লিখেছিল ইউপিএসসি 2014 সালে 14 থেকে এই সিলেবাস ফলো করে, আর হয়তো 3-4 বছরের মধ্যে ওরা নিজেরাই আবার সিলেবাস চেঞ্জ করে দেবে, সেটা আমাদের পিএসসি ফলো করবে 2035 সালে। হতে পারে, বাট আমার অন্তত মনে হয় না ইউপিএসসি 3-4 বছরের মধ্যে সিলেবাস বদলে দেবে। আমার অ্যাটলিস্ট মনে হয় আরো বেশ কিছু বছর থাকবে। আর বদলালেও কিছু কিছু হয়তো চেঞ্জেস আসতে পারে, লাইক অপশনাল পেপারটা সরিয়ে দেওয়ার কথা হয়েছিল একবার। পুরোপুরি সিলেবাস একেবারে রাতারাতি বদলে দেবে বলে মনে হয় না। ইভেন ইউপিএসসি সিলেবাস আগেও এরকমই ছিল, 14 আগেও এরকমই ছিল, শুধু সিস্যাট পেপার ইন্ট্রোডাকশন হয়েছে, এথিক্স পেপার ইন্ট্রোডাকশন হয়েছে, অপশনাল পেপার দুটোর থেকে একটা কমে একটা হয়েছে। তো এরকম ছোটখাটো চেঞ্জেস হয়েছে, খুব আহামরি যে বিরাট কিছু রাতারাতি বদল হয়ে যাবে সেরকমটা নয়, হালকা পাতলা বদল আসবে। এমনকি WBCS এও তাই, বাট মেন্সে অনেকটাই মেজর চেঞ্জেস এসছে WBCS এর। এরপরে শুভম দাস লিখেছিল, এবার থেকে WBCS আর ইউপিএসসি একসাথে প্রিপারেশনের জন্য ছোটখাটো গুগল হতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। যেহেতু অলমোস্ট সমস্ত সিলেবাসই কভার করে দিয়েছে, সেরকম ভাবে বাধ্য হওয়ার মতো সত্যিই কিছু নেই। এরপর সৌহার্দ মমিন লিখেছিল, ম্যাম ইউপিএসসির ওয়েস্ট বেঙ্গলে কোন কোচিংটা ভালো? ইউপিএসসির জন্য ওয়েস্ট বেঙ্গলের কোচিং, যদি একান্তই কেউ পয়সা ইনভেস্ট করতে চায় তাহলে আমার মনে হয় তার ইয়েতেই যাওয়া ভালো, মানে দিল্লির কোনো কোচিং এ জয়েন করাই ভালো, অনলাইন হোক বা অফলাইন হোক। যদি একান্তই কারোর মনে হয় সে কোচিং করতে চায়, ভালো কিনা আমি বলতে পারবো না, বিকজ আমি নিজে পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে কোনো কোচিং ইনস্টিটিউট থেকে কোনো কোর্স আমি কোনোদিনও করিনি, এমনকি দিল্লিরও ফাউন্ডেশন কোর্স কোথাও আমি করিনি। যদি আমি মক টেস্ট জয়েন করে থাকি সেটা আমি দিল্লিতেই করেছি, দিল্লির অনলাইন মক টেস্ট গুলোই করেছি। অ্যানথ্রোপোলজি অপশনালের জন্য আমি সসীম ম্যামের কাছ থেকে ফাউন্ডেশন কোর্স করেছিলাম, ব্যাস ওইটুকুই আমার ফাউন্ডেশন কোর্সের মধ্যে, ওইটুকুই। আদারওয়াইজ আমি কখনো কোনো কোচিং এরই ফাউন্ডেশন কোর্স করিনি। তো যার জন্য কোনটা ভালো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারবো না। আমার নিজের ব্যাচে পড়া স্টুডেন্ট বহু
যখন এন্ট্রান্স এক্সাম হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কোচিং ইনস্টিটিউট আছে, সত্যেন্দ্রনাথ টেগোর কোচিং ইনস্টিটিউট, এসএনটি বলা হয়ে থাকে। ওখানে আমার 4-5টা স্টুডেন্ট চান্স পায় এন্ট্রান্স এক্সামে, যারা আমার কাছে পড়তো। তো এখনো পড়ে, তার ভেতরে অনেকে আছে এখনো পড়ে। তো তারা বলে যে মোটামুটি খারাপ না, ভালোই ক্লাস হয়। ঠিক আছে, ওখানে শুনেছি, মানে আমরা স্টুডেন্টের মুখে শোনা যে ওখানে খারাপ না, ভালো ক্লাস হয়ে থাকে। বাট ওখানে আমার ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞতা নেই। ঠিক আছে, এছাড়া আর অ্যাপটি প্লাস বলে একটা কোচিং আছে, বাট তাদেরও রিভিউ আমি জানি না, বলতে পারবো না যে কেমন হয় না হয়। আর যদি মনে হয় যে পয়সা আছে, ইনভেস্ট করতে চাও, বাজিরাম এন্ড রাভি আছে, ভিশন আইএস আছে, বড় বড় কোচিং আছে, তারা একটু বেশি চার্জ নিয়ে থাকে। যদি মনে হয় সেটা অ্যাফোর্ড করতে পারবে না, ছোটখাটো কোচিংও আছে, যেমন সাথী আইএস আছে, শূন্য আইএস আছে, পিডব্লিউ অনলি আইএস আছে, দিল্লির এরকম অনেক কোচিং আছে, যারা অল্প পয়সাতে মোটামুটি ওই ধরো 25-30 হাজার 40 হাজার টাকার মধ্যে হয়তো টোটালটা হয়ে যাবে, বা 50 হাজারের মধ্যে টোটালটা হয়ে যাবে। এরকমও কোচিং রয়েছে। ঠিক আছে, তো এরকম টাইপের যদি মনে হয় কোচিং ফরম্যাটে জয়েন করতে চাও, সেখানে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে জয়ন্ত চৌধুরী লিখেছিল সেম সিলেবাস বাট দ্য স্যালারি। হ্যাঁ, ডেফিনেটলি স্যালারি তো অবশ্যই আলাদা। পরম লিখেছিল অ্যাডভার্টাইজমেন্ট 8/2024, WBCS executive exam will happen in 2025 as WBCS executive exam in 2025, so will happen on new pattern। ওনার বক্তব্য হচ্ছে যে 2024-এর এক্সামটা হবে না ডিরেক্টলি, 25-এর সেপ্টেম্বর মাসে যে এক্সামটা হবে ওটাই একবারে নতুন সিলেবাসে হবে। বাট আমার সেটা মনে হয় না, কারণ সেটা মনে হয় না সেটা হবে, বিকজ 24-এ অলরেডি বলাই ছিল যে 24-এর এক্সামটা 25-এ হবে, 25-এ সেপ্টেম্বর মাসে হবে, এবং 25-এর নোটিফিকেশনটা 26-এ এক্সাম হবে। তো যতদূর দেখা যাক, এবার সেটা এখন অব্দি নোটিফিকেশন না বেরোনো অব্দি খুব বলা মুশকিল, কিসে কি হবে না হবে জানি না, তবে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন জয়জিৎ দেবনাথ লিখেছিল দিদি 2024 এক্সাম কি স্কিপ হয়ে গেল? না, আশা করছি না, হয়তো সেপ্টেম্বর যেহেতু বলেছে সেপ্টেম্বর মাসে হবে, জুন মাসে যদি ফর্ম বেরোয়, মানে জুন মাসে যদি নোটিফিকেশন বেরোয়, তাহলে বুঝবে সেপ্টেম্বরে হবে। মিনিমাম 3 মাস আগে তো নোটিফিকেশন বেরোতেই লাগে। এক্সিলেন্ট ইনফরমেটিভ ভিডিও ফর ফিউচার সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, থ্যাংক ইউ। আরেকজন লিখেছিল। আর হচ্ছে রাজবল হাট লিখেছিল দিদি এই সিলেবাসে মেন্সের জন্য কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা ঠিক হবে, বাংলা না ইংলিশ? এতটা স্টেটের এখানে বাংলায় লিখলে অসুবিধা আছে কি? বাংলায় কি কি বই পড়বো? অলরেডি বললাম বাংলায় কি কি বুক লিস্ট রয়েছে, সমস্ত টপিকের বুক লিস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, ইভেন আমার নিজেরও জানা নেই। ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স আমি জানি। ইতিহাস জীবন মুখোপাধ্যায়, ভূগোল বোধহয় কার্তিক চন্দ্র মন্ডল, আর পলিটি অনাদি কুমার মহাপাত্র, আর ইকোনমি বোধহয় তোজামেল হোসেন। এই 4টে বইয়ের নাম খুব কমন, সবাই শুনেছে, সবাই জানে। সায়েন্সের জন্য অনেকে মাধ্যমিকের বাংলা ভার্সনের বই পড়ে। বাট এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিশন আইএস এর এখন যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইউপিএসসি WBCS মেন্সে আসবে, তার প্যাটার্নটা ইউপিএসসি প্যাটার্ন হয়ে যাবে, বিকজ ডেসক্রিপটিভ না, সিলেবাসটাও ইউপিএসসি দিয়েছে, যেহেতু ওদের কাছেও সোর্স থাকবে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমাদের ব্যাচে, আমি ব্যাচে যেগুলো স্টুডেন্টদের করে, আমি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে সলভ করাই, প্রিলিমস এরও মেন্স এরও, বিকজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট হয়। সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে তোমার বন্ধু। আর স্পেশালি 2025-এ যারা WBCS দেবে তাদের জন্য তো 100 বার, কারণ তাদের কাছে কোনো অপশন নেই তারা কোন কোশ্চেন গুলোকে দেখবে। নতুন সিলেবাসে তাদের কাছে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল নেই, কিন্তু যারা কোশ্চেন বানাবে পিএসসির তরফ থেকে, তারা অব্দি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার দেখবে, বিকজ তাদের কাছেও তো ইউপিএসসির প্যাটার্নটাই রয়েছে, তারাও তো ইউপিএসসি সিলেবাসে নিয়েছে না, তারাও সেম কোশ্চেন না দিলেও অ্যাটলিস্ট কাইন্ড অফ সেম টাইপের কোশ্চেন দেবে, বা ওই প্যাটার্নটাকে সেম রাখবে। হয়তো রিপিটও হতে পারে কোশ্চেন, বাট যাই হোক অতটাও আমরা এক্সপেক্ট করছি না, বাট অ্যাটলিস্ট সেম টাইপের তো কোশ্চেন থাকবে। তো যার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে দেখো, দেখে লেখার চেষ্টা করো। অবশ্যই পড়াশোনা করার পরে, পড়াশোনা না করলে কখনোই লেখা সম্ভব নয়, কিন্তু বিষয়টা হচ্ছে সেখানেও তোমরা এই বাংলা ভার্সনের বই পাবে না যেগুলো দিয়ে তোমরা ওই অ্যান্সার গুলো লিখতে পারো। 2024 সালের মেন্স পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ 24-এর হয়ে গেছে, 24-এর রেজাল্টও বেরিয়ে গেছে, 25-এর প্রিলিমস হবে, সামনে মেন্স হবে, তো 24 অব্দি কোশ্চেন অ্যাভেলেবেল আছে। তো 24-এর কোশ্চেন অব্দি তোমরা 23, 24, 22 এই লাস্ট 3 বছরের কোশ্চেন প্রিন্ট আউট বার করে নাও ইউপিএসসি করে, তারপরে কোশ্চেন গুলো একবার দেখো, দেখে ভাবো যে তোমরা যে বাংলা ভার্সনের সোর্স গুলো কালেক্ট করার চেষ্টা করছো সেগুলো দিয়ে আদৌ অ্যান্সারটা লেখা যাবে কিনা। আমার মনে হয় না লেখা যাবে, বিকজ আমি তো নিজেও এত বছর প্রিপারেশনে রয়েছি, স্টুডেন্টদের পড়াচ্ছি, সেখান থেকে কিছু তো অ্যাটলিস্ট নলেজ এবং অভিজ্ঞতা তো হয়েছে, সেখান থেকেই বলছি লেখা সম্ভব হয় না। ভিশন আইএস এর মান্থলি ম্যাগাজিন বা হিন্দু নিউজ পেপার, তার সাথে যে আমাদের যে বইগুলো রয়েছে সেগুলোর ভীষণভাবে হেল্পের দরকার হয়, এবং যেগুলো সব ইংলিশ ভার্সনে। এমনকি তুমি যদি কোনো কোচিং ইনস্টিটিউটে বা কোনো টপারেরও হেল্প চাও, তারা অব্দি কপি ইভ্যালুয়েট করে ইংলিশ ভার্সনে। ইভেন আমাদের নিজেদের ব্যাচেও আমরা ইংলিশ ভার্সনেই কপি ইভ্যালুয়েট করে থাকি, বাংলা ভার্সনে করি না। আমার ব্যাচেও একটি মেয়ে, একটি নয় 2-3টে ছেলে মেয়ে ছিল, যার ভেতর একটি মেয়ে খুবই পড়াশোনা করতো। 2023-এর জুন মাসের ব্যাচে ও বাংলা ভার্সনের প্রিপারেশন নিচ্ছিল, বাট লাস্টের দিকে ভীষণভাবে ডিমোটিভেট হয়ে যায় যে দিদি আমি কিছু পাচ্ছি না, কে আমার কপি চেক করে দেবে, কে কি বলে দেবে, মানে মেন হচ্ছে দিশেহারা হয়ে গেছে।
কিন্তু ওই সময়টা তুমি যেটাকে ইংলিশ থেকে ট্রান্সলেট করছো বাংলাতে, যে সময়টা তুমি ওখানে দিচ্ছ তার থেকে বেটার তুমি ওই টাইমে ইংলিশটাকে ভালো করে প্রিপারেশন করে নিতে পারো, যেটা তোমায় হেল্প করবে। তোমরা শুধু নিজেরা একটাবার এটা ভেবে দেখবে যে তোমরা যে বাংলা ভার্সনে যারা প্রিপারেশন নেবে ভাবছো, তারা ইংলিশ এসে পেপারটা 250 নাম্বারের ইংলিশ এসে পেপারটা এবং সিস্যাটের কম্প্রিহেনশনের পেপারটা, সেখানে যে ইংলিশ গুলো থাকবে সেগুলো তোমরা কিভাবে করবে? সেখানে কি তোমাদের ইংলিশ শিখতে হবে না? সেখানে কি ইংলিশ বুঝতে হবে না? তো যদি সেখানে তোমরা 250 নাম্বারের একটা এসে পেপার লিখতে পারো, এসে সব থেকে টাফ হয়, জিএস এর অ্যান্সারের থেকেও এস এর অ্যান্সার টাফ হয়, তো সেটা যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমরা বাকি জিএস বা অপশনাল কেন ইংলিশ ভার্সনে লিখতে পারবে না? নিজেদেরকে এতটা ডিমোটিভেট করার বা ডমিনেট করার কোনো প্রয়োজন নেই। নিজেদেরকে মোটিভেট করো এটা ভেবে যে না আমি শিখে নেবো। আমি যেমন বাংলা আমার মাতৃভাষা, আমি এটা জানি, বাট আমার নতুন একটা ভাষা শিখতে তো ক্ষতি নেই, এটা তো আমাকে চাকরির ক্ষেত্রেও হেল্প করবে। যে এফোর্টটা আমি বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে বা ট্রান্সলেশনে যে সময়টা দিতাম বাংলায় লেখার জন্য, সেই সময়টা আমি ইংলিশ ইমপ্রুভমেন্টে দেবো। ঠিক আছে, তো এই জিনিসটা করতে পারো। এবং বাংলায় লিখলে অসুবিধা বলতে, যদি তোমার কাছে কন্টেন্ট থাকে তুমি লিখতেই পারো, যদি গাইডেন্স কন্টেন্ট সব অ্যাভেলেবেল থাকে 100 বার লেখো, কেউ বাধা দিচ্ছে না। বাট এখানে প্রবলেম হচ্ছে সোর্স, গাইডেন্স, কন্টেন্ট, ইভ্যালুয়েশন এগুলোর অভাব বাংলা ভার্সনে। এটাই হচ্ছে মেন কারণ, যে কারণে সবাইকে বলা হচ্ছে ইংলিশ ভার্সনে প্রিপারেশন নিলে সেটা সহজ হবে। আচ্ছা, এরপরে একজন লিখেছিল শুভজিৎ দলুই, দিদি 2024-এর অ্যাপ্লিকেশন কবে থেকে নেবে, কিছু খবর আছে? কোনো খবর আমার কাছে নেই, বাট একটু জুন মাসটার ওপর আমি একটু হোপফুল, এটা ভেবে যে সেপ্টেম্বরে যদি এক্সাম হয়, হয়তো জুনে ফর্ম বেরোলেও বেরোতে পারে। তবে সত্যি আমিও মানে হোপফুল বললেও ভুল হবে, আমরা এখন হোপলেস হয়ে গেছি এত বছর এত মাস অপেক্ষা করে করে। এরপর বিশ্বাস লাইফ ওয়ার্ল্ড লিখেছিল দিল্লির ইউপিএসসি কোচিং সেন্টার বেস্ট প্ল্যাটফর্ম গুলোর নাম কি কি আছে? অলরেডি ভিডিওর মধ্যেই বলে দিয়েছি, যেগুলো আমার জানা ছিল সেগুলো রেফার করতে পারো। পল্লব সাহা লিখেছিল রামকিঙ্কর বেজ, হ্যাঁ অবভিয়াসলি আগের ওটাতে উচ্চারণটা, আমার টাইটেলের উচ্চারণটা ভুল হয়েছিল। পম্পা পাল লিখেছিল দিদি ভাই আমায় প্লিজ একটু হেল্প করো, আমি অনেক কনফিউশনে আছি, একবার ভাবছি ইউপিএসসি আর একবার ভাবছি ডাব্লিউবিসিএস এর জন্য পড়বো। তুমি যদি তোমার সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো নাম্বার দিতে তো আমি অনেক উপকৃত হতাম প্লিজ। প্রথমত হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস ভিডিওর ডেসক্রিপশনে থাকে, তোমরা হয়তো খেয়াল করো না। 7003517347, এটাই কোচিং এর হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই কল করলে আমাকে পাবে না, এটাতে হোয়াটসঅ্যাপ করলে মোটামুটি 2 দিন বা 1 দিন অপেক্ষা করবে, বিকজ এখানে আমাদের প্রচুর মেসেজ ঢুকে থাকে। তো একদিনে রাতারাতি ইনস্ট্যান্ট আমি রিপ্লাই দিয়ে দিতে পারবো এটা এক্সপেক্ট করো না, অন্তত 2 দিন 1 দিন অপেক্ষা করবে, তার মধ্যে রিপ্লাই পেয়ে যাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই ব্যাচের যাবতীয় যা ডিটেলস থাকে সমস্তটা, ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই পেমেন্ট নাম্বার, এখানেই সবাই কন্ট্যাক্ট করে থাকে। আরেকটা জিনিস, অলরেডি তুমি বলেছো যে ডাব্লিউবিসিএস না ইউপিএসসি প্রিপারেশন নেবে, তুমি ভাবছো কিসের জন্য? একটা সিলেবাস পড়ে যদি তুমি একসাথে কতগুলো এক্সাম দিতে পারো, ইউপিএসসি সিভিল সার্ভিস দিতে পারবে, ইউপিএসসি ফরেস্ট দিতে পারবে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, ডাব্লিউবিসিএস দিতে পারবে, পিএসসি মিসলেনিয়াস দিতে পারবে, ক্লার্কশিপ দিতে পারবে, এনডিএ দিতে পারবে, সিডিএস দিতে পারবে, ইপিএফও দিতে পারবে, সব এক্সামের সিলেবাস কভার হচ্ছে। ইউপিএসসি সিলেবাসে মানে পড়লে, যদি ভালো করে কেউ পড়াশোনা করে, ইচ অ্যান্ড এভরি এক্সামের সিলেবাস কভার হয়। তো তোমার এত হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সিম্পল ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর সিলেবাস দুটোকে পাশাপাশি রাখো। যদি না পারো অবশ্যই আমাকে বলো, আমি একটা ভিডিও করে বলে দেবো ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর দুটো সিলেবাসকে পাশাপাশি রেখে কম্পারিজন করে রেখে দেখো, সেম সিলেবাস, বোথ আর সেম। তো যখন সেম সিলেবাস, তখন তো আমরা একটা প্রিপারেশন নিয়ে তো সব এক্সামেই বসতে পারছি। ঠিক আছে, তো সব এক্সামেই বসা যাবে, তো এত হেডেক নেওয়ার কিছু নেই। তুমি সিলেবাস কমপ্লিট করো আগে, সিলেবাস কমপ্লিট হয়ে গেলে, আমি সবসময় একটা কথা স্টুডেন্টদেরকে বলি, সব এক্সামে বসো, বাট পড়াশোনা করার সময় নয়। অলওয়েজ রিমেম্বার, যারা এখন এই ভিডিওটা দেখছো, তারা যদি জুন মাস থেকে পড়া শুরু করো বা মে মাস থেকে, আমি ধরলাম মে মাস থেকে তোমরা পড়া শুরু করেছো, মে 2025 থেকে তোমরা এক্সামে অবশ্যই বসবে। কোন সময় থেকে? মে 2027, এই সময় থেকে এক্সামে বসবে, সব এক্সামে বসো। 2 বছর প্রিপারেশনের জন্য রাখতে হয়, প্রিপারেশন ফেজে কোনো এক্সামেই বসতে নেই। সেই এক্সাম বসলে পর না প্রিপারেশনের ইয়েটা নষ্ট হয়ে যায়, একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে ঢুকে যাবে এবং বারবার ফেল করবে, ফেল করে করে আলটিমেটলি কোনো এক্সামে ঠিকঠাক ভাবে পাস করবে না, যেটা আমি নিজে করেছি। যে ভুলগুলো আমি নিজে করেছি, আমি সবসময় চেষ্টা করি সেগুলো ভিডিওতে শেয়ার করার, যাতে তোমরা ছোট ছোট ভাই বোন যারা আছো তারা দেখে শিখতে পারো, যাতে সেই ভুলগুলো তোমরা না করো। কখনো প্রিপারেশন স্টেজে, কখনো পরীক্ষায়, কোনো এক্সামে বসা উচিত নয়। আমি 2 বছর ডেডিকেটেডলি পড়াশোনা করব, করা হয়ে গেলে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে, অ্যান্সার রাইটিং হয়ে গেছে, অপশনাল হয়ে গেছে, ব্যাস এইবার আমি আবার রিভিশন করবো, প্রথম থেকে সব রিভিশন করবো। বাট আমি কবে থেকে পরীক্ষায় বসবো? 2 বছর সিলেবাস কমপ্লিট হওয়ার পরে। কারণ প্রিলিমস, মেন্স, জিএস, ইংলিশ, সিস্যাট, ম্যাথ, রিজনিং, অপশনাল পেপার, অ্যান্সার রাইটিং, এমসিকিউ, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করতে যদি কেউ ডেডিকেটেডলি 8 ঘন্টা করেও প্রত্যেকদিন পড়ে, তাতেও তার মিনিমাম 2 বছর সময় লাগে। ঠিক আছে, তো মিনিমাম 2 বছর ডেডিকেটেডলি পড়াশোনা করে, ধরো তুমি এই মে মাসে শুরু করলে, তুমি 2027 মে মাসের পর থেকে যত এক্সাম হবে সব এক্সামে বসো।
2027 মে মাসের পর থেকে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সিডিএস, ইপিএফও, এনডিএ, যত রকম হয়, সিডিএস এর 2টো এক্সাম হয়, সব এক্সামে বসো, কোনো আপত্তি নেই। কারণ একটা সিলেবাস ভালো করে বলে না, সমুদ্র হচ্ছে ইউপিএসসি সিলেবাস। তো যদি কেউ সমুদ্র কভার করে নেয়, তার নদী, নালা, খাল, পুকুর এগুলো আলাদা করে কভার করতে হয় না, সে অটোমেটিক ওর মধ্যে পড়ে যায়। তো বড় জলাশয় যদি কভার করো, তুমি ছোট জলাশয় এমনিই তুমি পেয়ে যাবে। তো যার জন্য চেষ্টা করো, ইউপিএসসি এখন ডব্লিউবিসিএস এর সিলেবাসও সেম হয়ে গেছে, এমনকি এখন ডব্লিউবিসিএস এর সিলেবাস বেশি হয়ে গেছে, বিকজ সেখানে তোমাকে বেঙ্গলের কালচার, বেঙ্গলের জিওগ্রাফি, বেঙ্গলের হিস্ট্রি, বেঙ্গলের আর্ট অ্যান্ড আর্কিটেকচার সমস্তটা এক্সট্রা পড়তে হচ্ছে। সো এখন ডব্লিউবিসিএস এর সিলেবাস বেশি বড় হয়ে গেছে ইউপিএসসি থেকে। তো তুমি যদি ইউপিএসসি সিলেবাস এবং ডব্লিউবিসিএস এর সিলেবাস দুটোকে সুন্দরভাবে প্রিপারেশন করে নাও, বা যদি ডব্লিউবিসিএস এরটাও শুধু করে নাও, তাতেও তুমি ইউপিএসসি দিতে পারবে। যদি কেউ এখন ডব্লিউবিসিএস এর সিলেবাসও ফুল কভার করে, তাতেও সে ইউপিএসসি তে বসতে পারবে, সিলেবাস কভার হয়ে যাচ্ছে তার, ঠিক আছে। বরং ইউপিএসসি তে আরো কম থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে। তো যে কোনো একটা সিলেবাস ধরে ফুল সেটাকে 2 বছরের প্রিপারেশন কমপ্লিট করো, করে 2 বছর বাদের থেকে, লাইক 2027 পর তুমি 2 বছর 3 বছর যত বছর ইচ্ছা তোমার এক্সামে বসতে হয় বসো, যতদিন না তোমার চাকরি হচ্ছে তুমি বসে যাও, কোনো অসুবিধা নেই। যারা ডেডিকেটেডলি 2 বছর ভালো করে পড়াশোনা করতে পারে, দিনে 8-10 ঘন্টা পড়তে পারে, ডেডিকেটেড থেকে, মোটিভেটেড থেকে, প্রোক্রাস্টিনেশন না করে, ল্যাদ না খেয়ে, অনেকে থাকে না সারাদিন শুয়ে ভাবছে আমি আজকে এই করবো, আমি কালকে সেই করবো, বাট আলটিমেটলি তারা আর করছে না। ওটা করে কোনো লাভ নেই। ডিরেক্ট রাত্রিবেলা টু ডু লিস্ট লিখবো, পরদিন সকালে পড়তে বসবো, ব্যাস পড়ে নিচ্ছি, এত অলিক কল্পনা করে কোনো ব্যাপার নেই। প্রোক্রাস্টিনেট করবো না, চুপচাপ উঠে পড়তে বসবো। এইটা করে যদি 2 বছর পড়াশোনা করা যায়, তারপর তুমি যে কোনো এক্সামে বসো, অবশ্যই পাস করবে। বাট পড়ার ফেজে কখনো এক্সামে বসো না। ইভেন আমার যারা জানুয়ারি মাসের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমি শুধু একটা কথা বলেছি, তোমরা 2026 ডিসেম্বর অব্দি কোনো এক্সামে বসবে না। কেউ আছে যারা 26 ইউপিএসসি তে বসবে বলেছে, তারা একটু বেশি করে পড়ছে, তারা একসাথে 2-3টে ব্যাচেও পড়ছে, মানে আমার ফাউন্ডেশন কোর্সের ব্যাচে পড়ছে, অপশনালের ব্যাচে পড়ছে, প্লাস মেন্সের অ্যান্সার রাইটিং ব্যাচে পড়ছে, বা যেখানে আমি গভর্নেন্স, সোশ্যাল ইস্যু, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এথিক্স এগুলোকে পড়িয়ে থাকি, সেই ব্যাচেও পড়ছে। ওরা একই সাথে 2-3টে ব্যাচে পড়ছে এই কারণে, যাতে ওরা 26 এক্সাম দিতে পারে, বেশি করে পড়ছে। যারা 26 এক্সাম দেবে তারা একটু এট এ টাইম বেশি পড়ছে। এবার যারা মনে করছে না দিদি আমার তারা নেই, আমি 27 গিয়ে এক্সাম দেবো, তারা ধীরে সুস্থে পড়ছে। যদি তোমরা এরকম হয় যে 25 বা 26 এক্সাম দেবে, তোমাদের বেশি পড়তে হবে, দিনে 12 ঘন্টা পড়তে হবে। যদি মনে হয় যে না দিদি আমরা 27-28 এক্সাম দেবো, তাহলে তোমরা দিনে 8 ঘন্টা পড়লেই হবে, ঠিক আছে। তো তখন তোমরা 2 বছর ভালো করে পড়াশোনা করে 27 মে জুন মাসে যে ইউপিএসসি হবে সেখানে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সুতরাং প্যানিক করো না বা কনফিউজড হয়েও না। যে কোনো একটা এক্সামে সিলেবাস ধরো, ইদার ইউপিএসসি অথবা ডব্লিউবিসিএস, যে ধরে সেটাকে কমপ্লিট করো, দেখো তোমার অটোমেটিক ইউপিএসসি করলে ডব্লিউবিসিএস কভার হয়ে যাচ্ছে, ডব্লিউবিসিএস করলে ইউপিএসসি কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এত মানে হেডেক নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে পল্লব বিশ্বাস আর একটা কোশ্চেন করেছিলে দিদি। আচ্ছা, আগেরটা করেছিল পম্পা পল, এটা করেছিল পল্লব বিশ্বাস। দিদি ডব্লিউবিসিএস 2025 ডেসক্রিপটিভের জন্য নতুন ব্যাচ আসবে কি? হ্যাঁ, অবশ্যই আসবে, সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করছি। জুন মাসে আসবে, অলরেডি বললাম। দেবাশিস ঘোষ লিখেছিল, ম্যাডাম আমি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাই অনলাইন ব্যাচে। হ্যাঁ, অবশ্যই আমি এক্ষুনি ডিটেলস বলে দিচ্ছি, এরপরে আর একটা ভিডিওতে আরো ডিটেলস আমি বলে দেবো। অনিমেষ রয় লিখেছিল, ডব্লিউবিএসই আমাদের বোর্ডে বাংলা ভাষার ইতিহাস বইটাতে এগুলো সব ছিল, ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল। আচ্ছা, খুব ভালো। যারা জানো না তাদের জন্য ইনফরমেশনটা ইম্পর্টেন্ট হবে, যে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমিকে যে বইগুলো হয়, সেখানে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল এগুলো সব ছিল। তোমরা চাইলে ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো, যারা বেঙ্গলি ভার্সনে এক্সাম দিতে চাইছো তাদের ক্ষেত্রে হেল্প হবে। রূপজ্যোতি দাস লিখেছিল, মেন্সের ডেসক্রিপটিভের জন্য কোন বই পড়বো, সাবজেক্ট ওয়াইজ একটু বলে দিলে খুব ভালো হতো দিদি। কি ধরনের প্রশ্ন আসবে ডেসক্রিপটিভ ভাবে, স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, সেটা প্লিজ একটু বলে দিলে উপকার হতো। এটা যেহেতু তুমি অনেকটা বড় কোশ্চেন করেছো, আমি এটা এখানে এইটুকু টাইমে তো কিউএনএ ভিডিওতে অ্যান্সার দিতে পারবো না। এটার উপরে আরেকজনও লিখেছিল স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিতে, সেখানে অবশ্যই আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এটা যেহেতু তোমার স্ট্র্যাটেজি অনেকগুলো কোশ্চেন করেছো, সাবজেক্ট ওয়াইজ কি কিভাবে পড়বে না পড়বে সেটা অবশ্যই গাইড করে দেবো। বাট অবশ্যই আমি আবারও বলছি, এটা ইংলিশ ভার্সনে হবে, মানে যেটা আমি গাইড করবো সেই বুক লিস্ট গুলো, সোর্স গুলো ইংলিশ ভার্সন হবে। এবার যদি তোমরা মনে করো হ্যাঁ দিদি আমি তোমার নোটটা নেবো, নিয়ে চ্যাটজিপিটি থেকে বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেট করে পড়বো বা লিখবো, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ, কেউ বাধা দিচ্ছে না তোমাকে, সেই এফোর্টটা তোমাকে দিতে হবে। রূপজ্যোতি দাস আর একটা কোশ্চেন করেছিল, ডেসক্রিপটিভ কিভাবে শুরু করবো দিদি, একটু যদি বলে দিতে খুব ভালো হতো। 100 বার ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এর উপর আলাদা ভিডিও আসবে, এর আগেও ভিডিও অলরেডি আছে। আমার চ্যানেলটা অলরেডি ইউপিএসসি চ্যানেল, তো অলরেডি তোমরা যদি একটু সার্চ করো বা প্লে লিস্টেও যাও, সেখানে অ্যান্সার রাইটিং এর একটা আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে অলরেডি এর আগে আমি ভিডিও বানিয়েছি অ্যান্সার রাইটিং এর উপরে, কিভাবে অ্যান্সার রাইটিং করতে হয়, ডেসক্রিপটিভ কিভাবে রাইটিং করতে হয়, এসে রাইটিং কিভাবে হয়, ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ইংলিশ ক্লাস বলে, সেখানেও তোমরা এসে রাইটিং এর রুলস, রেগুলেশনস, কম্প্রিহেনশনের রুলস সমস্ত ক্লাস পাবে।
এমন নয় যে আমি ব্যাচে পড়াই বলে আমি ডেমো ক্লাস হিসেবে ভিডিও মানে পাবলিশ করি না, এরকমটা নয়। আমি প্রচুর ডেমো ক্লাস দিই। আমার চ্যানেলে কম করে 600-র উপরে 500-র উপর ভিডিও আছে, তার ভেতর 150-200টা ভিডিও ডেমো ক্লাসই রয়েছে। তো একটু ভালো করে চেক করো, অবশ্যই পাবে। আর বিকাশ ঘোষ লিখেছিল, দিদি ইউপিএসসি এসে কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইউপিএসসির এসে পেপারে ইংলিশ বাংলা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, মানে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ থাকে সংবিধানের, সেই 22টা ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ টোটাল 23টা ল্যাঙ্গুয়েজ। এই 23টা ল্যাঙ্গুয়েজেই লেখা যায়, যার ভেতরে বাংলাও আছে, হিন্দিও আছে, ইংলিশ আছে। টোটালটা তোমার উপর চয়েস রয়েছে। বাট ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইংলিশ এসে পেপারটা শুধুমাত্র ইংলিশে লিখতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, দেবকী লিখেছিল, সরি দেবকী নয়, দেবিকা লিখেছিল, এও আমার স্টুডেন্ট, জানুয়ারি ব্যাচেই পড়ে। প্রিলিমসে 200 কোশ্চেন 120 মিনিট, টাইম তো অনেক কম। ইউপিএসসি তে 100টা কোশ্চেন 120 মিনিট থাকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। ইউপিএসসি তে 100টা কোশ্চেন মানে 120 মিনিটে থাকে, আর সেখানে ডাব্লিউবিসিএস এ তো 200টা কোশ্চেন 200 মিনিটে। তবে এটা কিন্তু আমরা কেউ শিওর নই এখনো, বিকজ দেখবে খেয়াল করে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা দিয়েছে না, ওখানে মার্কস লেখা আছে, নাম্বার অফ কোশ্চেন লেখা নেই। কিন্তু ওখানে লেখা রয়েছে 30 নাম্বার, 40 নাম্বার, 20 নাম্বার, এইভাবে করে লেখা রয়েছে যে এক একটা টপিক থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে, নাম্বার লেখা রয়েছে। একবারও ওরা এটা বলেনি যে আমরা কটা কোশ্চেন দেবো। তো কোশ্চেন যে 100টা থাকবে না 200 থাকবে সেটা তো আমরা কনফার্ম নই, তো একটু অপেক্ষা করতে হবে প্রথম এক্সামটার জন্য। তো দেখবে ওখানে মার্কস লেখা আছে, ওখানে নাম্বার অফ কোশ্চেন লেখা নেই। তো নাম্বার অফ কোশ্চেন যদি না লেখা থাকে, শুধু মার্কস লেখা থাকে, হতেই পারে যেখানে 40 লেখা রয়েছে ওখানে 20টা কোশ্চেন আসলো, যেখানে 20 লেখা আছে ওখানে 10টা কোশ্চেন আসলো, সেই হিসেবে 100টা কোশ্চেনও আসতে পারে। হোপ ফর দি বেস্ট, বিকজ আজ থেকে 6 মাস 7 মাস আগে অক্টোবর মাসে যে ভিডিওটা করেছিলাম ওখানেই আমি বলেছিলাম যে ম্যাথ রিজনিং এর জায়গায় যদি এথিক্স পেপারটা আনা হয় তাহলে খুব ভালো হয়। তো অ্যান্ড দ্যাট ইজ, দেখো সত্যি এথিক্স পেপারটা চলে আসলো। তো এটা সত্যিই খুব ভালো ব্যাপার যে একটা সিলেবাস পড়ে দুটো জায়গায় এক্সাম দেওয়া যাবে। ইভেন হয়তো এটাও হতে পারে যে এখানে আমাদের ওই ইউপিএসসির মতোই 100টা কোশ্চেনই আসলো, তবে একটু ধৈর্য রাখতে হবে প্রথম এক্সামটা না হওয়া অবধি। স্বাগতা একাডেমি লিখেছিল, ম্যাম ওটা রামকিঙ্কর বেজ হবে, একদমই তাই, আমি খেয়াল করেছিলাম পরে। আচ্ছা, প্রবাল মান্না লিখেছে 2024-এ ডাব্লিউবিসিএস এক্সামের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেটা কি তাহলে হবে না? হবে আশা করছি, সেপ্টেম্বর মাসে হওয়ার কথা আছে। এটা 25-এর সিলেবাস, 25 মানে এক্সাম হয়তো 26-এ হবে, তাই তো হওয়ার কথা, কারণ 24 তো হয়নি, 23 থেকে লাভ দিয়ে তো 25 হয়ে যেতে পারে না, ঠিক আছে? তো দেখা যাক, হোপ ফর দি বেস্ট। আচ্ছা, মাঝখানে দুজনের দুটো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে পল্লব বিশ্বাস লিখেছিল, দিদি ডাব্লিউবিসিএস 2025-এর ডেসক্রিপটিভের জন্য নতুন ব্যাচ আসবে কি? অবশ্যই আসবে। আর আরেকজন দেবাশিস ঘোষ লিখেছিলে যে ম্যাডাম ডাব্লিউবিসিএস এর জন্য অনলাইন প্রিপারেশন নিতে চাই, ব্যাচে হবে কিনা? তো প্রথমত হচ্ছে ব্যাচ আমাদের অনলাইন অফলাইন দুটোই থাকে, আবারও বলে দিচ্ছি, অনলাইন প্লাস অফলাইন বোথ, হ্যাঁ, আমার কিন্তু দুটোই থাকে। অফলাইনের এতদিন শুধুমাত্র বারাসাতেই ছিল। এবার অনেকে থাকে যে যারা হয়তো মেন লাইনের দিকে বাড়ি, যারা শিয়ালদা টু বনগাঁ লাইনে, তারা বারাসাতে এসে পড়তে পারে, অসুবিধা হয় না। বাট যদি কারো শিয়ালদা থেকে ওই চাকদা, কৃষ্ণনগর ওই রুটে বাড়ি হয়, তাদের একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমার শ্বশুর বাড়িতেও আমি এবার থেকে ভেবেছি, যদি কারোর এরকম হয় যে অফলাইন বারাসাত অব্দি এসে পড়তে পারছো না, বিকজ আমার শ্বশুর বাড়ি ওই লাইনে, সোদপুর রোডে আর কি, সোদপুর থেকে কাছে হয়। তো যদি সেরকম কারণ মনে হয় যে তোমরা এত দূর অব্দি এসে পড়তে পারছো না, তাহলে আমি ওখানেও অফলাইনের ব্যবস্থা করে দিতে পারবো, ঠিক আছে? তো ওরকম অফলাইন অনলাইন আমার এখানে সব ব্যবস্থা আছে। অনলাইন গুগল মিটে ডাউট ক্লিয়ারিং সেশন হয়, ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়, ইংলিশ ক্লাস হয়, এগুলো গুগল মিটে হয়। আর ইউটিউব আনলিস্টেড লাইভ বলে একটা লাইভ সেকশন থাকে, যেটা আনলিস্টেড হয়, শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টরা লিঙ্ক থেকে অ্যাক্সেস করতে পারে, ওটা পাবলিক লাইভ হয় না। তো সেইটার মাধ্যমে জিএস এর ক্লাসগুলো হয়। যেহেতু ব্যাচে 60, 70, 80, 90 করে স্টুডেন্ট থাকে, এবার গুগল মিটে আমি যদি 90 জন বারবার করে জয়েন করবে আর আমি বারবার কি ওখান থেকে তাদেরকে অ্যাকসেপ্ট করাবো, এটা যদি করতে থাকি আমার ক্লাসে অসুবিধা হয় প্রথমত, আর দ্বিতীয়ত গুগল মিটে করলে সেটা রেকর্ডেড হয়ে থাকে না, কিন্তু ইউটিউব আনলিস্টেড লাইভে ক্লাস করালে সেটা রেকর্ডেড হয়ে থাকে। তো সুতরাং অনলাইন অফলাইন সবাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যাদের মনে হবে যে দিদি ব্যাচ সম্পর্কে একটু জানতে চাই, ডিটেলস দরকার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, বা টেলিগ্রামে গ্রুপ আছে পূজা চক্রবর্তী এডুকেশন গ্রুপ, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আর নতুন ব্যাচ অলরেডি বললাম জুন মাসে আসবে, মে মাসের এই রবিবার বা সোমবার থেকে ভর্তি চালু হয়ে যাবে। তো তোমরা মোটামুটি সোমবার থেকে কন্ট্যাক্ট, মানে যখন ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, অনেকেই মেসেজ করে রেখেছে হোয়াটসঅ্যাপে, আমি বলেছি একটু ওয়েট করো, ভিডিওটা পাবলিশ হোক, তারপরে অবশ্যই জয়েন করতে পারবে। তো ভিডিওটা পাবলিশ হওয়ার পরে কন্ট্যাক্ট করে নেবে, বিকজ আমাদের প্রথম 50টা বা প্রথম আগের ব্যাচে, জানুয়ারি মাসের ব্যাচে প্রথম 50টা সিটের মানে ডিসকাউন্ট অফার থাকে। তারপর অনেকে এবার বলেছে দিদি প্রথম 70টা সিটে দিলে ভালো হয়, তো আমরা প্রথম 50টা বা প্রথম 70টা সিটে ডিসকাউন্ট থাকে, 300 টাকা 400 টাকা মতো ডিসকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। আর ফিস খুব আহামরি কিচ্ছু বেশি থাকে না, যেটা অ্যাক্সেস করতে পারবে সবাই সেরকমই থাকে। আগের ব্যাচের ফিসটা আমি একবার বলে দিচ্ছি, এই ব্যাচেরটা আমি এখনো ডিসাইড করিনি, মোটামুটি ওরকমই থাকবে। আগের ব্যাচের ফিসটা ছিল, প্রথম মাসে অ্যাডমিশন ফিস ছিল 1000 টাকা,
500 টাকা মান্থলি ফিস, 500 টাকা রেজিস্ট্রেশন ফিস, আর প্রত্যেক মাসে মান্থলি ফিস ছিল 500 টাকা করে। ইভেন এখনো তাই, সমস্ত ব্যাচে যেগুলো আগে 600 টাকা করে ফিস ছিল, এর আগে 600, 800 এরকমও ফিস ছিল। বাট অনেক স্টুডেন্ট আছে যারা গরিব ফ্যামিলির থেকে বিলং করে, বাবা মা সেটা অ্যাক্সেস করতে পারে না, নিজেরা টিউশনি করে মায়না দেয়। এরকম আমার ব্যাচে বহু স্টুডেন্ট আছে যারা টিউশনি করে মায়না দেয়। তো তাদের কথা ভেবেই আমি ব্যাচের ফিসটাকে 800 থেকে 600, 600 থেকে 500, 300 টাকা কমিয়ে দিয়েছি। আমি ঠিক আছে, তোমরা যতটুকু অ্যাক্সেস করতে পারবে সেরকমই দিয়েছি। তারপরেও যদি কোনো স্টুডেন্টের অসুবিধা হয়, এরকমও 3-4 জন স্টুডেন্ট আছে যারা 500 টাকাও অ্যাক্সেস করতে পারে না, খুবই আর্থিক অসুবিধার মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে 300-400 টাকাও করা হয়। তবে সেটা একদম এক্সেপশনাল গ্রাউন্ডে, যদি সঠিক প্রমাণ দিতে পারে যে হ্যাঁ দিদি আমি সত্যি সেরকমই হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তাহলে অবশ্যই তাদের জন্য সেটা দেওয়া হয়ে থাকে। তবে হ্যাঁ, অবশ্যই সেটার জন্য যথেষ্ট প্রমাণ লাগে। যদি সেরকমটা দিতে পারে তাহলে অবশ্যই তাদেরটাও সেই ব্যবস্থা করে দেওয়া হয়। তো ফিজ নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ফিজটা রিজনেবল রেখো বা কিছু, সেটা অবশ্যই আমার মাথায় থাকবে এবং আমি সেরকমই রাখার চেষ্টা করে থাকি। আচ্ছা, এইবার যেটা বিষয় সেটা হচ্ছে বুকলি স্ট্র্যাটেজি, এগুলোর উপর তো আমি অবশ্যই আলাদা আলাদা ভিডিও দেবো। ফ্রি ডেমো ক্লাস অলরেডি আমার চ্যানেলে প্রচুর আছে, প্রচুর। এইবার তাও যদি কারোর মনে হয় যে দিদি আমরা নতুন করেও কিছু ক্লাস দেখতে চাই, নতুন কোনো ডেমো ক্লাস দেখতে চাই, প্লিজ আমাকে টপিকটা কমেন্টে সাজেস্ট করো। যে কোনো টপিক, ইউপিএসসি ডব্লিউবিসিএস এর সিলেবাসের মধ্যে যে কোনো টপিক, ঠিক আছে? মানে আমি পড়াই হচ্ছে জিএস আর ইংলিশ, ম্যাথ রিজনিং আমি পড়াই না। অপশনাল পেপারের আলাদা ব্যাচ হয়, এই ব্যাচে অপশনাল পেপার হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স এই ব্যাচে হয় না। তাহলে আমি কি কি পড়াই এই ব্যাচে? অ্যান্সার রাইটিং করাই, এমসিকিউ করাই, জিএস এর ফুল সিলেবাস করাই, জিএস 1, 2, 3, 4 সব, মানে একদম এথিক্স পেপার অব্দি টোটালটা, এসে পেপার, ইংলিশ বেঙ্গলি পেপার, বেঙ্গলির মধ্যে যে কালচার অফ বেঙ্গল সেগুলো সমস্তটা, প্রিলিমস এর টোটাল সিলেবাস। কিন্তু কি কি পড়াই না, সিস্যাট এর মধ্যে শুধু ইংলিশ করাই, ম্যাথ রিজনিং করাই না, জিএস এর ফুল জিএস করাই, এসে পেপার থেকে ডেসক্রিপটিভ, অবজেক্টিভ ইংলিশ যাবতীয় যা পড়াবো না। কি কি? ম্যাথ রিজনিং আমি পড়াই না, ম্যাথ রিজনিং দাদা পড়ায়। যারা যারা পড়তে চাইবে অবশ্যই পড়তে পারবে। আমাদের শুধু ফার্স্ট মান্থটা কম্পালসারি থাকে, সেকেন্ড মান্থ থেকে নিজের চয়েস। যারা মনে করবে যে হ্যাঁ আমি কন্টিনিউ করবো তারা করতে পারে, যারা মনে করে যে আমি কন্টিনিউ করবো না তারা অন্য স্কিপ করতে পারে। আর তারপরে থাকে হচ্ছে অপশনাল পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো এই ব্যাচের মধ্যে হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এই টপিকগুলোর মধ্যে, জিএস আর ইংলিশের মধ্যে যে কোনো টপিকে যদি কোনো ক্লাস অ্যাজ আ ডেমো হিসেবে তোমরা দেখতে চাও, আমাকে কমেন্টে লিখে দাও যে কোনো টপিক, ঠিক আছে? যে দিদি আমরা এই টপিকটা তোমার কাছ থেকে একটা ক্লাস দেখতে চাই, তুমি আমাদের এই টপিকে একটা ক্লাস দাও, আমরা এই ডেমোটা দেখতে চাই। আমি এই 1 মাসে, মে মাসের মধ্যে আমি ডেমো ক্লাসের উপর তোমাদের রিকোয়েস্টেড ডেমো ক্লাস আমি অবশ্যই দেবো উইদিন মে মান্থ। যেহেতু ব্যাচটা জুন থেকে স্টার্ট হচ্ছে, জুন থেকে ব্যাচ শুরু হয়ে গেলে আমার হাতে সময় খুব কম থাকে। অলরেডি রানিং 4টে ব্যাচ চলছে, তার উপর এখন আবার আরেকটা ব্যাচ শুরু হলে আমার হাতে সত্যিই সময় থাকবে না। তো মে মাসের মধ্যে তোমরা রিকোয়েস্ট করলে আমি যে টপিকে তোমরা রিকোয়েস্ট করবে যে এই টপিকে আমাকে, সেটা জিওগ্রাফির হতে পারে, পলিটির হতে পারে, ইকোনমিক হতে পারে, আর্ট অ্যান্ড কালচার হতে পারে, সোশ্যাল ইস্যু হতে পারে, গভর্নেন্স হতে পারে, ওয়ার্ল্ড হিস্ট্রি হতে পারে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া হতে পারে, যে কোনো ডেমো ক্লাস। যদি বলো পুরোনো ক্লাস একটা পাবলিক করে দিতে, সেখান থেকে দেখে নেবে, তাও করতে পারি। যদি বলো নতুন করে রেকর্ড করে একটা কোনো ক্লাস, কোনো টপিকে তোমাদের সাজেস্টেড কোনো টপিকে ডেমো ক্লাস দিতে, সেটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। বিকজ আমি আজকে থেকে না 5-6 বছর ধরে পড়াচ্ছি, আমার এই জিনিসগুলো এখন মানে পড়িয়ে পড়িয়ে চর্বিত চর্বণ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো সেই জিনিসগুলো তোমাদের যদি মনে হয় ক্লাস করালে একটা ডেমো দিলে অবশ্যই ভালো হয়। একটা কেন 10টা ডেমো দিতেও আমি রাজি আছি। 30 দিনে অন্তত 15টা ডেমো দিতেও আমার কোনো অসুবিধা নেই। তোমরা শুধু 15টা টপিক আমাকে সাজেস্ট করে দাও, 15টা ডিফারেন্ট টপিক আমাকে কমেন্টে লিখে দাও, আমি সেই 15টা ডিফারেন্ট টপিকে আমি ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই এইটা আমি লাস্টে লিখেছি এই কারণে যাতে আমার খেয়াল থাকে, ভুলে না যাই। তো সুতরাং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে, এরপরে অনেক কোশ্চেন রয়েছে। এই ভিডিওটাতে আমি শুধুমাত্র ডব্লিউবিসিএস নিউ সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও অনেক কোশ্চেন রয়েছে যেগুলো স্ক্রিনশট তোলা রয়েছে, সেটা আমি কিউএনএ পার্ট 2 তে অবশ্যই দিয়ে দেবো। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হবে। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বিকজ এটা নতুন ভিডিও, মানে নতুন টপিক, যেহেতু বহু ছেলে মেয়ে জানে না, তাদের ইনফরমেশন বা নলেজের অভাব রয়েছে কোনো পার্টিকুলার এই বিষয়ে। তো আশা করছি তাদেরও হেল্প হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।